বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতিতে কিভাবে মৈত্রী শত্রুতায় বদলে গেল, ঠিক সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা লক্ষ্য করছি গত এক বছরের মধ্যেই। গত এক বছর ধরে ঠিক যে সময় শেখ হাসিনার সরকারের পতন হয়, তারপর থেকে বাংলাদেশ যে নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ একদিক থেকে সংখ্যালঘু নির্যাতন, অন্যদিক থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঠিক এই চরম বিশৃঙ্খলা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে, ঠিক সেই পর্যায়ে পৌঁছে ভারত বিদ্বেষ বা ভারতের বিরুদ্ধতায় আকার নিতে পারে, সেইটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। ঠিক এই পরিস্থিতিতে আমি একটু বলে রাখতে চাইব, 16ই ডিসেম্বর মৈত্রী দিবস, ভারত বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ দিন এক প্রকার বলা ভালো যে একেবারে শহীদ। সেই সময় ভারতের 1665 জন শহীদ হয়েছিলেন। ঠিক সেই সমস্ত আলোচনা, সেই সমস্ত গল্প করতে করতে ভারত বাংলাদেশের যারা কর্তারা রয়েছেন তারা একই জায়গায় উপস্থিত। ঠিক এই সময়টা পার করেই এক রাতের মধ্যে গোটা পরিস্থিতি উল্টোপাল্টা হয়ে গেল, এবং এই গোটা পরিস্থিতি উল্টোপাল্টা হয়ে যাওয়ার মূলে রয়েছে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি, একেবারে পাকিস্তানের বশ্যতা স্বীকার করা শক্তি। সেগুলো কি? প্রাথমিকভাবে হাসনাত আবদুল্লাহর কথা আমি বলছিলাম, যিনি কিনা এনসিপি নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। প্রাথমিক যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছিলাম যে বাংলাদেশের একজন এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীর যে গুলি লাগে হাদি, তার একেবারে গুরুত্বপূর্ণ অবস্থা এবং তার একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয় তারপর থেকে। এবং আওয়ামী লীগ সহ একেবারে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছেন, এই সমস্ত অভিযোগে যখন ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারতের বিদেশ মন্ত্রকের কোনো আধিকারিককে যখন তলব করা হয় বাংলাদেশে, ঠিক তখন এই সমস্ত অভিযোগ তাকে জানানো হয়। ঠিক তারপর থেকে ভারত বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা যে এই মুহূর্তে বদলে যেতে শুরু করেছে সেটা একেবারে বলার অপেক্ষা রাখে না। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, গোটা বাংলাদেশ জুড়ে ভারতের বিরুদ্ধাচরণ দেখা যাচ্ছে, এবং ঠিক এই বিরুদ্ধাচরণই কোথাও গিয়ে প্রমাণ করে পাকিস্তানের বশ্যতার কথা। কারণ পাকিস্তানের বশ্যতা স্বীকার করলেই সেক্ষেত্রে জামাত, এনসিপি একসঙ্গে ক্ষমতায় আসতে পারবে। এই সমীকরণটা বুঝতে হয়তো আন্তর্জাতিক যে বিষয় আমরা আলোচনা করি, চর্চায় থাকি, তাদের বুঝতে অসুবিধা হয় না। কিন্তু কেন? প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে এই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে একটা ভারতের বিরুদ্ধাচরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিছু বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি এটা করছে। তার অন্যতম কারণ এনসিপি বা জামাতকে প্রায়োরিটি দেওয়া। এই এনসিপি বা জামাত তারা উভয়ই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানপন্থী বলেই কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু ভারত বিরুদ্ধাচরণ একটা গুরুত্বপূর্ণ অংশ নেবে। ঠিক নির্বাচনের আগে সেটা যেমন বলার অপেক্ষা রাখে না, ঠিক তেমনভাবেই ভারত বিরুদ্ধাচরণ এই বিষয়টা সত্য না মিথ্যে, এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তত সাউথ ব্লকের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আমি একেবারে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব, আমি অনুষ্ঠান করে বলেছিলাম যে বাংলাদেশে হাফিজ সাঈদ প্রবেশ করতে পারে। তারপরে বলেছিলাম যে বাংলাদেশে হাফিজ সাঈদ প্রবেশ করে হাফিজ সাঈদ একটা ষড়যন্ত্র করার চেষ্টা করবে। একদিক থেকে যখন আমরা জানি, যখন পাকিস্তানের গুরুত্বপূর্ণ একজন কর্তা, ব্রিগেডিয়ার জেনারেল বা এক প্রকার মেজর জেনারেল, তিনি এসেছিলেন বাংলাদেশে, শাহির শামসুদ মির্জা, তিনি এসে আইএসআই ঘাঁটি স্থাপন করে দিয়েছেন। তিনি এসে বাংলাদেশের বিভিন্ন বর্ডার সংলগ্ন এলাকা যেটা কিনা ভারতের সঙ্গে শেয়ার করে সেগুলো ঘুরে দেখেছেন। ফলে ঠিক তারপর পরেই যে বাংলাদেশে ভারতের এই পূর্ব দিক বা ভারতের পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশ থেকে যে আক্রমণ বা একটা ষড়যন্ত্র করার ছক করা হবে, সেটা কিন্তু বুঝতে বাকি রাখেনি সাউথ ব্লক এবং গোয়েন্দারা। ঠিক তারপরেই হয়তো সাউথ ব্লক বা নিউ দিল্লি কিন্তু বা রাজধানী কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি এই চিকেন স্নেক বা এই নর্থ ইস্টকে ঘিরে রাখার চেষ্টা করছে। ঠিক সেই আগুনে ঘি ঢাললো হাসনাত আবদুল্লাহর মন্তব্য। হাসনাত আবদুল্লাহ পরিষ্কার করে জানান এবং ঠিক উচ্চস্বরে একেবারে প্রকাশ্য সভায় তিনি পরিষ্কার করে হুমকি দেন যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কিন্তু তারা চাইবে এই 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার। কেন?